আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল আমিন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই নিরাপদ এবং সুস্থ রয়েছো। মনোবিজ্ঞানের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ইতিমধ্যে ষষ্ঠ চ্যাপ্টার শেষ করেছি, আমরা চতুর্থ চ্যাপ্টারে পদার্পণ করেছি। তো আজকে আমরা চতুর্থ চ্যাপ্টারের আরও কিছু গবেষণা নিয়ে দেখব যে কীভাবে কৃষ্টি বিভিন্ন সামাজিক আচার আচরণের উপর প্রভাব বিস্তার করতেছে। বিভিন্ন স্টাডি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে কৃষ্টি। কৃষ্টি বলতে আমরা কি বুঝি, যে প্রতিটা সমাজে কতগুলা অনুমোদিত রীতিনীতি রয়েছে। এই অনুমোদিত রীতিনীতিগুলোর বাইরে আমরা চাইলে আচার আচরণ করতে পারি না, বা সেই আচার আচরণগুলোকে সমাজ ভালোভাবে গ্রহণ করে না। তো বংশ পরম্পরায় দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে যে আচার আচরণ প্রথাগুলো চলে আসছে আমাদের মাঝে, সেটাই হচ্ছে একটি সমাজের কৃষ্টি। তো মানুষ সামাজিক জীব হয়, ব্যক্তিকে কতগুলো অনুমোদিত রীতিনীতি মেনে চলতে হয়। তার নিজস্ব চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, সন্তান লালন পালন প্রভৃতি জীবনের সকল ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, যে নিয়ম নীতিগুলো সেই সমাজের সদস্য হিসেবে তাকে মেনে চলতে হয়। এই মেনে চলতে হয় যে সদস্যগুলো সমাজের সদস্য হিসেবে, সেটাই হচ্ছে সেই সমাজের কৃষ্টি। তো কৃষ্টির অপর নাম হচ্ছে সামাজিক উত্তরাধিকার। অর্থাৎ একটি কৃষ্টি বা এই কৃষ্টিগুলো যে সমাজে বিদ্যমান রয়েছে তা একদিনে গড়ে ওঠে না, তা বিভিন্ন সময় ধরে গড়ে ওঠে। এবং কিভাবে গড়ে ওঠে? এই কৃষ্টিগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন সদস্যগণ পরস্পরের সাথে ইন্টারাকশন করে, আচার আচরণ করে, তাদের মধ্যে যোগাযোগ করে, বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। মনোভাব, বিশ্বাস, রীতিনীতি, মূল্যবোধ, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ সবকিছু মিলেই হচ্ছে আমাদের কৃষ্টি। তো যে কৃষ্টিটা গড়ে উঠেছে দীর্ঘদিন আগে, সেই কৃষ্টিটা বংশ পরম্পরায় আজও সেই সমাজে বিদ্যমান রয়েছে। সেটা বলছে যে ধারাটি প্রবাহমান থাকে বলে কৃষ্টি অপর নাম হচ্ছে সামাজিক উত্তরাধিকার। অর্থাৎ এই সমাজে বিদ্যমান পূর্বে ছিল, তার বাবা মা বা তার বাবা মা, দাদা দাদি এই কৃষ্টি পালন করে এসেছে, পরবর্তীতে বংশ পরম্পরায় আজকে তাকেও পালন করতে আসতে হচ্ছে, যার ফলে এই কৃষ্টির আরেকটি নাম হচ্ছে সামাজিক উত্তরাধিকার। তো এখানে দেখা যায় যে কৃষ্টি পরিবর্তনশীল তবে গতিমন্থর। অর্থাৎ যে কৃষ্টিটা 50 বছর 60 বছর আগে একটি সমাজে তৈরি হয়েছে, সেই কৃষ্টি যে হুবহু বর্তমান সমাজে বিদ্যমান রয়েছে এমনটি নয়। হয়তো এর মধ্যে কোনো কৃষ্টির কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিংবা কোনো অংশ পূর্বের কৃষ্টির সাথে অ্যাড করা হয়েছে। কিন্তু এই যে পরিবর্তন হচ্ছে, কৃষ্টি পরিবর্তন হচ্ছে, তবে এই পরিবর্তনটা খুবই মন্থর গতির, যেটা সাধারণভাবে বোঝা যায় না। হয়তো অন্য কোনো ব্যক্তি 10 বছর বা 15 বছর পরে সেই সমাজে অবস্থান করলে হয়তো সে বুঝতে পারবে যে হ্যাঁ, তাদের সমাজের কৃষ্টি কিছুটা পরিবর্তিত হয়েছে। কৃষ্টি পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় আমাদের উপর বর্তায়, যে কথাটা আমি ইতিমধ্যে তোমাদেরকে বলে ফেলেছি। তো ব্যক্তিত্বের উপর কৃষ্টির প্রভাব, অর্থাৎ পার্সোনালিটির উপর কোন সমাজের কৃষ্টি কিভাবে প্রভাব বিস্তার করতেছে সে সম্পর্কে আমরা জানবো, এবং সেখানে বিভিন্ন স্টাডি আমরা দেখব। তো মেইনলি আমরা দুইজনের স্টাডি নিয়ে আলোচনা করব আজকে, মার্গারেট মিড এবং রুথ বেনেডিক্টের আমরা স্টাডি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি মার্গারেট মিডের পর্যালোচনা নিয়ে। তো ইনি দুইটি গবেষণা করেন, আরো অনেক গবেষণা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি গবেষণা রয়েছে, আমরা সেটা সম্পর্কে আলোচনা করব। তিনি দুটি আদিম সমাজ উপজাতিদেরকে নিয়ে গবেষণা করেছেন, একটি হচ্ছে সামোয়া আর একটি হচ্ছে মনো উপজাতি। অর্থাৎ এখানে তিনি দেখতে চেয়েছেন যে বিভিন্ন উপজাতিদের মধ্যে কি রকম আচার আচরণ রয়েছে এবং সেটা কেন রয়েছে। তো আমরা বিভিন্ন উপজাতিদের বৈশিষ্ট্য সম্পর্কে যখন আলোচনা করবো, তখন আমরা দেখবো যে সামোয়া উপজাতি যেটা রয়েছে, এরা হচ্ছে কি জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করে, অর্থাৎ যৌথ পরিবারে বসবাস করে। এরা ছিল যৌন জীবনী উদার এবং বয়সন্ধিকালে কোনো সমস্যা ছিল না। অর্থাৎ বয়সন্ধিকাল থেকে অনেক সমাজে এটাকে ট্যাবু, নিষিদ্ধ এবং অনেক রেস্ট্রিক্টেড কোনো কিছু মনে করা হয়, কিন্তু এই সমাজে এটাকে উদারপন্থীতায় দেখা হয়েছে, এটাকে সাধারণ বিষয় হিসেবে গ্রহণ করা হয়েছিল। তারা পারিবারিক জীবনে সুউপযোজী ছিল এবং যৌন বিষয়ে উদারপন্থী ছিল। অর্থাৎ তাদের পরিবার জীবনে তারা ছিল অত্যন্ত সুউপযোজিত। অর্থাৎ একটি পরিবার যেরকমটা হওয়ার কথা ছিল, এই উপজাতি, এই জনগোষ্ঠী তারা সুন্দরভাবে পরিবারে বসবাস করত। পরবর্তীতে অপর একটি উপজাতিকে যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মনো উপজাতি। এই মনো উপজাতি কি? এই
সামোয়া উপজাতির অপোজিটটা ছিল মনু উপজাতি। বয়ঃসন্ধিকালকে এরা যতটা সমস্যা মনে করতো না, কিন্তু এরা এটাকে বিশেষ সমস্যা হিসেবে মনে করত। এরা যৌন বাসনাকে অবদমন করত। তারা ছিল দৈহিক শক্তিমত্তা, কর্তৃত্ব এবং কঠোর পরিশ্রমী, অর্থাৎ সমাজে এস্টাবলিশড হতে হবে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, সেটার জন্য নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং তার কর্তৃত্ব প্রদর্শন করতে হবে, অর্থাৎ একটা বিরাট গুণ তার মধ্যে থাকতে হবে। এই সবকিছু উপস্থাপন করাটাই মুখ্য বিষয় ছিল এই মনু উপজাতিদের মধ্যে। তাহলে এই সামোয়া উপজাতি এবং মনু উপজাতিদের মধ্যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা কতগুলো পার্থক্য দেখতে পাচ্ছি। এখন কেন দেখতে পাচ্ছি সেটা আমরা পরে আলোচনা করতেছি। তো অপর আরেকটি গবেষণা করেছেন মার্গারেট মিড, সেটা হচ্ছে মিড নিউ গিনির আরাপেস, মন্ডগুমু এবং চাম্বলি, এই তিনটি উপজাতি নিয়ে। তো এই তিনটি উপজাতির যে বৈশিষ্ট্য রয়েছে, তাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, কৃষ্টি প্রথা রয়েছে, সেসব নিয়ে তিনি গবেষণা করেছেন দীর্ঘদিন যাবত। তো আমরা সংক্ষেপে সেই উপজাতিগুলোর বৈশিষ্ট্যগুলো দেখি। আরাপেস উপজাতি কি করেছে, যে সহযোগিতা, নম্রতা, প্রতিবেদনশীলতা, নারী এবং পুরুষদের বাঞ্ছিত গুণ, অর্থাৎ সেই সমাজের যে নারী পুরুষ ছিল, এই একে অপরকে সহযোগিতা করতে হবে, তাদের মধ্যে নম্রতা থাকতে হবে এবং প্রতিবেদনশীলতা হতে হবে। এই বাঞ্ছিত গুণগুলা সেই সমাজের মানুষের মধ্যে বিদ্যমান ছিল। নারী পুরুষ উভয়ের আদর্শ ছিল নারীসুলভ আচরণ, অর্থাৎ তাদের মধ্যে কর্তৃত্ববাদী একটা আগ্রাসী মনোভাব এমন পোষণ করতে হবে, এমনটা তাদের মধ্যে ছিল না। তারা ছিল নারীসুলভ আচরণকারী। অপরদিকে যদি আমরা মন্ডুগুমর উপজাতির দিকে দেখি, তারা ছিল পুরুষসুলভ গুণাবলীর পূজারী, অর্থাৎ তাদেরকে এমন গুণাবলী প্রদর্শন করতে হবে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে, যেটা দ্বারা তার আগ্রাসী মনোভাব প্রকাশ পায়, যার দ্বারা তার কর্তৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হয়। আবার তারা ছিল নির্দয় এবং যৌন বিষয়ে বাধা বন্ধনহীন। তারা ছিল নির্দয়, নিষ্ঠুর প্রকৃতির। তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বা আত্মপ্রতিষ্ঠার জন্য অন্য কাউকে আগ্রাসী মনোভাব দ্বারা দমন করা বা নিষ্ঠুর নির্যাতন করা, তাদের কাছে এগুলো স্বাভাবিক বিষয় ছিল। তাহলে দুইটা উপজাতি সম্পর্কে আমরা জানলাম, আরেকটি উপজাতি সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে চাম্বলি উপজাতি। এই উপজাতির যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, আমাদের দেশে অনেক উপজাতিতে এই বৈশিষ্ট্য বিদ্যমান। বিশেষ করে মাতৃতান্ত্রিক যে পরিবারগুলো রয়েছে, উপজাতিগুলো রয়েছে, সেই পরিবারগুলোতে এই বৈশিষ্ট্য বিদ্যমান। এই চাম্বলি উপজাতিতে আমরা যেটা দেখতে পাই, যে স্ত্রীরা বেশি সক্রিয় এবং দায়িত্বশীল হয়, অর্থাৎ পরিবারের দায়িত্বটা গ্রহণ করে হচ্ছে স্ত্রীরা। এবং এখানে যেহেতু স্ত্রীরা দায়িত্ব গ্রহণ করে, পুরুষেরা অনেকাংশে নিষ্ক্রিয় ছিল এবং স্ত্রীদের উপর নির্ভরশীল ছিল। অপরদিকে বিভিন্ন ধরনের যে রিস্কি ওয়ার্কগুলো ছিল, সমাজের ঝুঁকিপূর্ণ যে কাজগুলো, সেটা হচ্ছে স্ত্রীরা ঝুঁকিপূর্ণ কাজ করতো আর পুরুষেরা ঘরকন্যা নিয়ে ব্যস্ত থাকতো। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের বর্তমান প্রচলিত সমাজে পুরুষরা যে ভূমিকাটা পালন করে, চাম্বলি উপজাতিতে সেই ভূমিকাটা পালন করে হচ্ছে স্ত্রীরা। অপরদিকে আমাদের সমাজে স্ত্রীরা যে ভূমিকা পালন করে, সেই ভূমিকাটা পালন করে সেই সমাজে পুরুষেরা। তো এই যে এতগুলো উপজাতি নিয়ে আলোচনা করলেন, গবেষণা করলেন, সেটা ফাইন্ডিংস হচ্ছে এরকম। মিড এভাবে বলতেছেন, মার্গারেট মিড, যে উপজাতিগুলো একই দ্বীপপুঞ্জের অধিবাসী ছিল, অর্থাৎ তারা ভিন্ন লোকেশনে থাকলেও একই দ্বীপপুঞ্জের অধিবাসী ছিল। জাতিগত উত্তরাধিকার অভিন্ন হওয়া সত্ত্বেও, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তাদের কর্তৃত্ব আসে সবগুলো উপজাতির মধ্যে, কিন্তু তাদের ব্যক্তিত্বে, পার্সোনালিটির মধ্যে কতগুলা পার্থক্য পরিলক্ষিত হয়েছে। তাহলে এটা কেন হলো? তাহলে এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন অবদান বা বিভিন্ন দায়িত্ব কর্তব্য, সেটা অবশ্যই হচ্ছে সামাজিক, এবং এই সামাজিক হওয়ার পরে পরবর্তী যে উপাদানটা কাজ করছে, সেটা হচ্ছে সেই সমাজের কৃষ্টি, অর্থাৎ কৃষ্টিগতভাবে কালচারাল দিক থেকে সেই ভূমিকাটা তার উপর অর্পিত হয়েছে, যার ফলে সে এই কাজ করেছে। এরপরে আমরা আরেকজনের স্টাডি নিয়ে আসবো, সেটা হচ্ছে রুথ বেনেডিক্টের পর্যালোচনা। তো তার একটি গবেষণার কথাই আমরা এখানে উল্লেখ করব। যেমন মার্গারেট মিডের আমরা দুটি গবেষণার কথা বলেছি, তার এখানে একটি কথা বলবো। তো ইনি হচ্ছে তিনটি আদিম অধিবাসীদের নিয়ে গবেষণা করেছেন, নিউ মেক্সিকোর জুনি, নিউ গিনির ডোবু এবং ভ্যানকুভার দ্বীপের কোয়াকিটাল। এই তিনটি আদিম মানুষদের, অর্থাৎ উপজাতিদেরকে নিয়ে তিনি গবেষণা করেছেন। আমরা সংক্ষেপে তাদের বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। নিউ মেক্সিকোর যে জুনি উপজাতি রয়েছে, তাদের অমায়িক ব্যবহার, ভদ্রতা এবং লৌকিকতা এই সমাজের আদর্শ, অর্থাৎ প্রতিটি সমাজের একটা নর্ম থাকে, একটা আদর্শ থাকে, যে ব্যবহারগুলোকে, যে আচরণগুলোকে আদর্শ হিসেবে মেনে নেওয়া হয়। তো এই সমাজের আদর্শ ছিল যে মানুষজনকে অবশ্যই অমায়িক হতে হবে, ভদ্রতা এবং লৌকিকতা থাকতে হবে, রীতিগত নিয়মের মধ্য দিয়ে আনুষ্ঠানিক এবং ভদ্র জীবনযাপন করতে। এদের মধ্যে উচ্ছৃঙ্খলতা খুব কম দেখা দিয়েছে, যদিও তারা আদিম উপজাতীয় মানুষ। অপরদিকে নিউ গিনির ডোবু উপজাতির মধ্যে দেখা যায় যে তারা তীব্র প্রতিযোগিতা
প্রতিযোগিতা, সন্দেহ ও বিশ্বাসঘাতকতা ছিল তাদের আদর্শ। অর্থাৎ জুনি উপজাতির টোটাল অপোজিট ছিল হচ্ছে দোবু উপজাতি। তাদের জীবন ছিল প্রতিযোগিতাপূর্ণ এবং একে অপরের প্রতি আগ্রাসী। অর্থাৎ সে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আরেকজনের প্রতি আগ্রাসী মনোভাব বা নিষ্ঠুর আচরণ করতে তারা কোনো রকম দ্বিধাবোধ করতো না। অপরদিকে তৃতীয় যে উপজাতিটা ছিল ভ্যানকুভার দ্বীপের কোয়াকিটাল, এর মূল লক্ষ্য ছিল, এখানকার সমাজের মানুষের মূল লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বীকে তুচ্ছ এবং হেয় প্রতিপন্ন করে নিজের মর্যাদা বৃদ্ধি করা। অর্থাৎ নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য যদি অন্যকে ছোট করতে হয়, তুচ্ছ মনে করতে হয়, তাহলে তারা তাই করত। শিশুরা পরবর্তী জীবনে উদ্বেগ পরায়ণ, সন্দেহবাদী এবং অপরের প্রতি আস্থাহীন হয়ে পড়ে। এটার অন্যতম কারণ ছিল যে তাদের পিতা মাতার সাথে সন্তানের যে একটা দূরত্ব, একটা বৈপরীত্য অবস্থান, সেই অবস্থানের কারণেই পরবর্তী জীবনে শিশুরা কিরকম হয়ে পড়ে, উদ্বেগ পরায়ণ, সন্দেহবাদী এবং অপরের প্রতি আস্থাহীন হয়ে পড়ে। কাদের বৈশিষ্ট্য ছিল? এটা হচ্ছে কোয়াকিটাল উপজাতিদের। তো এর সকল বৈশিষ্ট্য অবলোকন করে, স্টাডি করে রুথ বেনেডিক্ট যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা হলো ব্যক্তির শিক্ষণ তার সামাজিক প্রত্যাশার অনুগামী হয়। অর্থাৎ একজন ব্যক্তি একজন সমাজের সদস্য হিসেবে কি শিখবে, সেটা কিসের অনুগামী হয়? সেই সমাজের কোন আদর্শটাকে ফলো করা হয়। অবশ্যই আমরা কোন দিকে যাব? আদর্শের দিকে যাব। কেননা আমার আচরণ যদি আদর্শ হয় তাহলে সমাজ থেকে আমি কি হব? রিওয়ার্ড প্রাপ্ত হব। সেজন্যই ব্যক্তির শিক্ষণ তার প্রত্যাশার অনুগামী হয় বলেই বিভিন্ন দৃষ্টিতে ব্যক্তির বিভিন্ন সংলক্ষণ প্রকাশ পায় এবং তার ব্যক্তিত্বে উক্ত দৃষ্টির প্রভাব পরিলক্ষিত। অর্থাৎ সহজ ভাষায় যে একটি সমাজের যে আদর্শ রয়েছে, একটি শিশু যখন শিক্ষা গ্রহণ করে সেই আদর্শকে সামনে রেখে তার শিক্ষা গ্রহণ করে এবং সেই কালচারটাকে, মূল্যবোধটাকে সে গ্রহণ করে। এর কারণেই হচ্ছে কি সেই কৃষ্টি পরবর্তী পরম্পরায় বিদ্যমান থাকে এবং সেটা বংশ পরম্পরা যুগের পর যুগ ধরে চলে আসে, যার ফলে মানুষের আচরণ বা ভূমিকা অপরিবর্তিত থাকে অনেক সময়। তো এরপরে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মৌলিক ব্যক্তিত্ব কাঠামো, বেসিক পার্সোনালিটি স্ট্রাকচার। তো এই বেসিক পার্সোনালিটি স্ট্রাকচার নিয়ে আব্রাহাম কার্ডিনাল এবং নির্বিজ্ঞানী র্যালফ লিন্ডন বলেছেন যে মেইনলি বেসিক পার্সোনালিটি স্ট্রাকচার বলতে সেটাই বোঝাচ্ছে যে প্রতিটা ব্যক্তির পার্সোনালিটি যখন গড়ে ওঠে তখন তার নিজস্ব কতগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন বিশেষ করে সন্তানের সাথে মায়ের কিরকম সম্পর্ক, বা সন্তান যখন স্নেহ, ভালোবাসা, লালন পালন করতেছেন, সন্তান থেকে মা কতটুকু দূরত্বে অবস্থান করছেন বা কিভাবে তাকে লালন পালন করছেন, এর উপরেই এই পার্সোনালিটিটা মেইনলি গড়ে ওঠে। তো এটার উপরে তিনি আবার বিভিন্ন গবেষণা করেছেন যে এই সমাজের মধ্যে যে পরিবার রয়েছে সেই পরিবারে পিতামাতার মধ্যে কিরকম সম্পর্ক বা পিতামাতার সাথে অন্যান্য সম্পর্ক, এসবের উপরে ডিপেন্ড করতেছে কিন্তু তার বেসিক পার্সোনালিটি স্ট্রাকচার। এবং এই সেই স্ট্রাকচার দ্বারা, পার্সোনালিটি দ্বারা সে পরবর্তীতে ধর্ম, লোকগীতি, শিল্প সাহিত্য, লোকাচার প্রভৃতিতে তার দৃষ্টির প্রভাব পড়ে থাকে। তো শৈশব এবং বয়সন্ধিকালের উপর কৃষ্টির প্রভাব, আমাদের যে কৃষ্টি রয়েছে সমাজে বিদ্যমান কৃষ্টি, সেই কৃষ্টি শিশুদের শৈশব এবং কৈশোরকালে, বয়সন্ধিকালে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম আচার আচরণ পর্যবেক্ষণ করে দেখা গেছে যে মাতার কাছ থেকে স্নেহপূর্ণ ব্যবহার পায় না, তারা পরবর্তী জীবনে নম্র এবং সহযোগিতা প্রবণ হয় না। কিন্তু যারা মাতার কাছ থেকে স্নেহপূর্ণ, ভালোবাসা, আদর মাখা লালন পালন পরিবেশে লালিত পালিত হয়, তাদের মধ্যে দেখা যাচ্ছে এই সহযোগিতা প্রবণ হয়ে থাকে। কিন্তু যারা পায় না তারা উগ্র এবং প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে। আবার কিছু কিছু সমাজের বৈশিষ্ট্য রয়েছে যে তারা দাঁড়ানো অবস্থায় বা চলাফেরা করার সময় সন্তানদেরকে স্তনপান করিয়ে থাকেন। যেমন এরকম একটা উপজাতি হচ্ছে ভিল উপজাতি। এই ভিল উপজাতির বৈশিষ্ট্যই হচ্ছে এরকম। তো এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা সুখকর হয় না সেই সন্তানের জন্য, যার ফলে কি হয় সেই সমাজের পরবর্তীতে দেখা যায় যে তারা উগ্র এবং প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠে সেই সমাজের সন্তানেরা। আবার যেমন সজ্জামূত্রকে আমাদের সমাজে সাধারণ ঘটনা বা শিশুরা এই ধরনের কাজ করে থাকি, এটাকে সাধারণভাবে দেখে নেওয়া হয়। কিন্তু অন্য অনেক সমাজে রয়েছে এই সজ্জামূত্রকে একটি অপরাধ বলে মনে করা হয় এবং এই সজ্জামূত্রের সময় পরবর্তী সময়ে সন্তানকে কঠোর শাস্তি প্রদান করা হয়। তো সেটারও একটা ইমপ্যাক্ট সেই সমাজের শিশুদের মধ্যে দেখা যায়, পরবর্তী জীবনে পরিলক্ষিত হয়। তো যাদেরকে শাস্তি প্রদান করা হয় এই শিশুরা উগ্র, আক্রমণমুখী, একগুঁয়ে, বদমেজাজি এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং বিভিন্ন সময় দেখা গেছে তাদের মানসিক বৈকল্যও ঘটেছে।
তাহলে এসব থেকে বোঝা যাচ্ছে যে স্নেহপূর্ণ আচরণ, মাতার স্নেহপূর্ণ আচরণ একটি শিশুর বা পরবর্তী জীবনে একটি ব্যক্তির পার্সোনালিটি গঠনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকে ছিল আমাদের এখানেই মনোবিজ্ঞান ক্লাস। পরবর্তী মনোবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ক্লাস আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।